আমাকে আমার কিছু বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞ জনগণ, যারা আমাকে শুনছেন এবং যারা উপস্থিত রয়েছেন আমার আশেপাশে, আমার প্রিয় সহপাঠীবৃন্দরা এবং যারা বড় ভাই রয়েছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এসব দেশ বদলায়, পৃথিবী বদলায়, তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ 2025 শীর্ষক কর্মশালা। তো এই মঞ্চে আমরা আমাদের ভাবনায় আগামী বাংলাদেশটাকে আমরা বলতে চাই 2025 সাল, নতুন বছর, নতুন দিন, নতুন ভাবনায়, নতুন ভালো করবো আমাদের নতুন দেশটাকে। দেশ থেকে সরকার মুক্ত হয়েছে, তো দেশটাকে আমাদের নিজের মতো করে সুশৃঙ্খলভাবে আমরা যেন করতে পারি সেই ভাবনায় আমরা আজকে এই কর্মশালা। তো আমি অক্সফোর্ড একাডেমির পক্ষ থেকে বলছি, আমার নাম বিলাল গোলাম মোর্শেদ, দশম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন ছাত্র। তো আমাদের বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছিল নদী, জলাশয় এবং কৃষি সম্পর্কিত। আমি নদী নিয়ে কিছু বলছি, আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছি। যারা শিবালয় উপজেলায় আমরা বসবাস করছি, শিবালয় উপজেলা আমাদের নদীর তীরবর্তী অঞ্চল। এই শিবালয়ের প্রতি বছর নদী ভাঙনের শিকার হচ্ছে। নদী ভাঙনের ফলে আমাদের নদীর তীরবর্তী যেসব অঞ্চল রয়েছে সেই সকল অঞ্চলে অনেক মানুষ জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি জমির ক্ষতি হচ্ছে এবং অনেকে নিজেদের প্রাণ হারাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের শিবালয় এবং নদী ভাঙন হয়ে থাকে এর মূল কারণ হচ্ছে ড্রেজিং। যদি ড্রেজিংয়ের কাজ গুরুত্ব সহকারে পালন করে তাহলে নদী ভাঙন হবে না, আমরা তা আশা করছি। 2023 সালের 21শে সেপ্টেম্বর বিশ্বব্যাংক জলবায়ু মুক্তির রক্ষার 10,20,00,000 ডলার ঋণ দেয়। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল 1. নদীর নাব্যতা বৃদ্ধি, নদী ভাঙন রোধ, 2500 হেক্টর জমি নদী ভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা পাওয়া। আমাদের এই প্রকল্পটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, আমরা সেটা আশা করছি। নদী ভাঙন রোধে নতুন কিছু কৌশল আমরা ব্যবহার করতে পারি, যেমন পানি সরবরাহ লেভেল থেকে উপরিভাগে ঢালে ছিদ্রযুক্ত কংক্রিটের ব্লকের গালিচা এবং প্লাস্টিকের প্রয়োগযুক্ত মোটা তার দিয়ে গালিচা তৈরি করতে পারি। এছাড়া প্রয়োজনে ভাঙন প্রবণ স্থানগুলোতে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট কংক্রিট ব্লক, সিসি ব্লক বলা হয় যেটাকে, সেটা আমরা করতে পারি। নদী ব্যবস্থাপনার উন্নয়ন হিসেবে আমরা ভাসমান বাজারের ব্যবস্থা করতে পারি। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাবো যে নদী ব্যবস্থাপনার মধ্যে তারা একটি উন্নতি করেছে, যেমন হচ্ছে ভাসমান বাজার। আমরা এই ব্যবস্থা করতে পারি। এর মাধ্যমে আমরা নদী ব্যবস্থাপনাকে আরো উন্নত করতে পারি। আমরা চাচ্ছি যে নদীতে যেন আমরা যেহেতু নদী মাতৃক বসবাস করি, নদীতে যেন আমরা কোনোভাবে আমাদের গাফিলতি না করি এবং এদিকে উন্নয়ন করার জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এসবের বদলায় পৃথিবী বদলায়, তরুণের ভাবনায় আগামী বাংলাদেশ 2025 শীর্ষক কর্মশালা। আসসালামু আলাইকুম, আমি অক্সফোর্ড একাডেমির বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি আপনাদের সঙ্গে আমাদের যে বিষয়গুলো ছিল নদী, জলাশয়, কৃষি, আমি জলাশয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছি। জলাশয় হচ্ছে একটি বদ্ধ জায়গার মধ্যে পুকুর বা আমরা যেখানে পানি বদ্ধ থাকে তাকে আমরা জলাশয় বলতে পারি বা জলাশয় আমরা যেটা বলছি। জলাশয় আগে আমরা অনেক জলাশয় দেখতে পারতাম বা অনেক পুকুর দেখতে পারতাম, কিন্তু বর্তমান পুকুর অনেকটাই কম এবং এর মূল কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জলাশয় না থাকার ফলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়। মূল সমস্যা হচ্ছে আগেকার যখন জলাশয় ছিল তখন মানুষ জলাশয়ে মাছ চাষ করতো এবং তাদের নিজের জীবিকা নির্ভর করতো। বর্তমান জলাশয় না থাকার কারণে তাদের জীবিকা নির্ভর করা এখন অনেক সমস্যা হচ্ছে। ফলে আমাদের চেষ্টা করতে হবে যে
ওনারা যাতে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা সঠিক গ্রহণ করেন এবং তারা সঠিক ব্যবস্থাপনা এবং তরুণদেরকে এটা থেকে এটা গ্রহণ করার জন্য বাধ্য করে এবং অনেক গাইডের জন্য কিছু সমস্যা হয় সেজন্য চেষ্টা করে থাকে। আমরা নানা ধরনের কাজ করবো, যেমন আমরা প্রণাম প্রদান করতে পারি বা কিছু অর্থ উত্তোলন করতে পারি যাতে তরুণরা এখানে গ্রহণ করে তাদের নিজের জীবিকা গ্রহণ করতে পারে এবং যারা বর্তমান যে তরুণরা রয়েছে যারা কোনো কাজ করছে না তাদেরকে কাজে উদ্বুদ্ধ করতে পারে। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। মসজিদে উপস্থিত রয়েছে সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সাহিত্য কৃষিকরণ দেশ, বাংলাদেশের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। এই কৃষিকাজের উপরে আমাদের দেশের মূল চালিকা শক্তি। এই কৃষিকাজকে যদি আমরা আধুনিক পদ্ধতিতে করতে পারি তাহলে আমরা একদিন উন্নত হতে পারি। কৃষিতে আমরা যদি জৈব সার ব্যবহার করি তাহলে আমাদের 15-20% বৃদ্ধি পেতে পারে। এই জৈব রাসায়নিক সার ব্যবহারের ফলে রাসায়নিক দূষণ কমবে, পানি দূষণ রোধ হবে, মধ্যমতা হবে। বাংলাদেশে অসংখ্য সত্তা ভোগী রয়েছে যারা ক্রেতা এবং বিক্রেতাদের মাঝখান থেকে সুযোগ সুবিধা লাভ করে থাকে। সাধারণত একটি বেগুন উৎপাদন করতে 10 টাকা খরচ হয়ে থাকে, কিন্তু সেই বেগুনটি রাস্তায় দিকে 10 গুণতে সেই অধিক মুনাফায় বিক্রি হয়ে থাকে। যদি আমরা মধ্য সত্তা ভোগীদের রোধ করতে চাই তাহলে ভারতের মতো আমাদের ইনাম জারি করতে হবে। কৃষি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, প্রয়োজনীয় কৃষকদের আমাদের সহায়তা করতে হবে। যদি আমরা কৃষিকে একটি সুস্থ সমৃদ্ধ ভাবে পরিচালনা করতে পারি তাহলে আমরা এগিয়ে দিতে পারবো। এই সীমানায় যদি আমরা রাইস অ্যান্ড ফিশিং ফার্মিং করতে পারি তাহলে আমরা খুব অল্প টাকার মধ্যে অধিক মুনাফা অর্জন করতে পারবো। এছাড়া আমি একটি ডিস্ট্রিক্ট যেখানে কাঁকড়া এবং খানিজ উৎপন্ন করা হয়, এটি উৎপাদন করার মাধ্যমে আমরা কাঁকড়া বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের সমাজের অধিকাংশ মানুষ ছাত্র সমাজ, শিক্ষক, চিকিৎসক, ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু কেউ কৃষক হতে চায় না। এর পিছনে দায়ী আমরা, কারণ আমরা কৃষিকে কখনো একটি সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দেই না। কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দিতে চাইলে কৃষি বিষয়ে প্রতিযোগিতা করতে হবে, কৃষিকে ব্যবসা হিসেবে গড়ে তুলতে হবে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কৃষি কন্টেন্ট তৈরি করার ব্যবস্থা করতে হবে। এবার আমরা সংক্ষিপ্ত শেষ করছি।